Waits on that one, plays it away beyond the fielder. Two fielders chasing it. The ball's going to win the race. Tamim Iqbal reaches the century. What a fantastic shot! Once again, gets down through. He could get the 100. Celebration time for Mushfiqur Rahim. তামিম মুশফিকের অনবদ্য সেঞ্চুরি বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটির রেকর্ড। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে দলীয় সর্বোচ্চ ৩২৯ রানের সংগ্রহ টাইগারদের। সমর্থকদের উল্লাস, প্রত্যাশা ১৬ বছর পর পাকিস্তানের বিপক্ষে জয় আনবে সাকিবরা। খেলা দেখতে আজকে খুবই ভালো লাগছে। মনে হচ্ছে যে বাংলাদেশ আজকে জিতে যাবে। ওয়ার্ল্ড কাপে যে পরিমাণ ভালো খেলছে বাংলাদেশ, অবশ্যই আজকে জিতবো আমরা। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ে সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি সৌমিত্র শুভ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। সিটি নির্বাচনে বিএনপির ৩ মাসের নাশকতার জবাব দেবে জনগণ, বললেন তোফায়েল। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা নির্ভর করছে ব্রিটেনের আদালতের ওপর, বলছেন যুক্তরাজ্যের আইনজীবীরা। পদক্ষেপ নেয়ার কথা জানালো সরকার। নববর্ষে টিএসসি এলাকায় নারীর যৌন হয়রানির ঘটনায় অবহেলা ছিল পুলিশের, দাবি প্রত্যক্ষদর্শীদের। মানতে নারাজ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। দেশে ২৫০ কোটি টাকার বেশি সম্পদের মালিক অন্তত ৭৮ জন। এনবিআর এর কাছে তথ্য আছে মাত্র ২ জনের। কর ফাঁকি বন্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ বিশ্লেষকদের। এবং প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবন সম্পদের অফুরন্ত ভাণ্ডার হলেও নানা কারণে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। ভালো নেই জেলে, বাওয়ালি ও মোয়াল পরিবারগুলো। শুরুতেই বাংলাদেশ পাকিস্তান ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। নিজেদের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে এক ম্যাচে জোড়া সেঞ্চুরি পেয়েছে বাংলাদেশ। তামিমের ক্যারিয়ারের পঞ্চম ও মুশফিকের তৃতীয় সেঞ্চুরি এবং বাংলাদেশের যে কোনো উইকেট জুটিতে সর্বোচ্চ ১৭৮ রানের রেকর্ড গড়ার দিনে নিজেদের ওয়ানডে ক্রিকেটে দলীয় সর্বোচ্চ ৩২৯ রানের সংগ্রহ পেয়েছে টাইগাররা। জবাবে এখন ব্যাট করছে সফররতরা। শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ বিনা উইকেটে ১২ রান। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে টাইগারদের ভারপ্রাপ্ত অধিনায়ক সাকিব আগে ব্যাট করেন। এতে ওপেনিংয়ে নতুন নামা সৌম্যের সঙ্গে ৪৮ রান যোগ করেন তামিম। সৌম্য ফেরেন ২০ রানে। পরে মাহমুদুল্লাহ মাত্র ৫ রান করে আউট হলে দলের হাল ধরেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। তৃতীয় উইকেটে দুজনে বেশ দেখে শুনে খেলতে থাকেন পাকিস্তানি বোলারদের। তামিম মারমুখী ঢঙে খেলে ২ বছর পর তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। ওহাব রিয়াজের বলে আউট হবার আগে তামিম করেন ১৩২ রান। মুশফিকের সঙ্গে গড়েন বাংলাদেশের পক্ষে যে কোনো উইকেট জুটিতে রেকর্ড ১৭৮ রান। তামিমের পর মুশফিকও মিরপুরের গ্যালারি মাতিয়ে রাখেন। টাইগার টেস্টের অধিনায়ক ক্যারিয়ারে তৃতীয় সেঞ্চুরি তুলে আউট হন ১০৬ রান করে। শেষ দিকে সাব্বিরের ১৫ রান ও সাকিবের ২৭ বলে ৩১ রানের সুবাদে ৬ উইকেটে ৩২৯ রানের বিশাল সংগ্রহ পায় টাইগাররা। জবাবে ব্যাট করতে নামা পাকিস্তান তেমন সুবিধা করতে পারেনি। দর্শক, এই মুহূর্তে মিরপুর স্টেডিয়াম এলাকায় আছেন আমাদের রিপোর্টার মাহমুদ রাকিব। সবশেষ খবর জানতে যাচ্ছি তার কাছে। রাকিব। হ্যাঁ সৌমিত্র, বাংলাদেশের আজকে ১৬ বছর পর দুঃখ ঘোষানোর দিন। আপনি জানেন যে আজ কিন্তু বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে ৩২৯ রান করেছে। পাকিস্তান এখন কিন্তু ৩৩০ রানের টার্গেটে ব্যাট করছে। আপনি জানেন যে তামিম ইকবাল এবং মুশফিকুর রহিমের জোড়া সেঞ্চুরিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ কিন্তু দারুণ একটি সংগ্রহ করেছে এবং এটি কিন্তু বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেশি স্কোর। তো এখন কিন্তু পাকিস্তান ব্যাট করছে, আর আমার পিছনে যারা আছে এরা কিন্তু প্রত্যেকেই আজকে বাংলাদেশের এই যে অনন্য ব্যাটিং তা কিন্তু স্টেডিয়ামের গ্যালারিতে বসেই দেখেছেন। তা আমরা তাদের সঙ্গে দুই একজনের সাথে কথা বলে দেখবো যে আসলে তারা আজকে ম্যাচে বাংলাদেশের ব্যাটিং কেমন দেখলেন এবং তাদের প্রত্যাশাটা কি। তা আপনি তো মাঠে বসেই আজকে খেলা দেখেছেন, তো আপনার কাছে কেমন লেগেছে আজকে তামিম এবং মুশফিকের ব্যাটিং? না, বলতে চাই তামিম এবং মুশফিক চমৎকার ব্যাটিং করেছে, আমাদের সবার মন প্রাণ আনন্দে ভরিয়ে দিয়েছে। তো বাংলাদেশ ৩২৯ রান করেছে এবং আশা করি আমরা খুব স্বাচ্ছন্দ্যে ম্যাচ জিততে পারবো। ইনশাআল্লাহ আমরা জিতবো। আরেকটু জানতে চাই, আপনার
আপনার কি মনে হয় আজকে বাংলাদেশ এই ম্যাচ জিততে পারবে কিনা? 100% জিতবে, 100%। তো বাংলাদেশ জিতবে আপনি বলছেন 100% বাংলাদেশ জিতবে 100%। বাংলাদেশ খুবই ভালো। ভালো গেলে বাংলাদেশ জিতবে, আমাদের আশা সবার। তো এখানে কিন্তু প্রত্যেক দর্শকই প্রত্যাশা করছেন যে আজকে বাংলাদেশ এই ম্যাচ জিতবে এবং 16 বছর পর বাংলাদেশ যে পাকিস্তানের বিপক্ষে জিততে যাচ্ছে তা কিন্তু এখানকার দর্শকদের যে উৎসাহ উদ্দীপনা তা দেখলে সহজেই অনুভব। আপনি জানেন যে বাংলাদেশ কিন্তু টেস্ট স্ট্যাটাস পাওয়ার আগে সেই 1999 সালে বিশ্বকাপে কিন্তু পাকিস্তানকে হারিয়েছিল। এরপর টেস্ট স্ট্যাটাস পাওয়া কিন্তু সব দেশকে হারালেও পাকিস্তানে কিন্তু আর বাংলাদেশের হারানোর সুযোগ হয়নি। তো আজকে কিন্তু মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশকে সেই সুযোগ এসেছে, পাকিস্তানকে হারানোর সেই সুযোগ এসেছে। এখন দেখা যাক বাংলাদেশের বোলাররা পাকিস্তানকে কতটুকু চাপে রেখে আজকের 329 রানের আগেই পাকিস্তানকে বেঁধে রাখতে পারে কিনা। যদি বাংলাদেশ পাকিস্তানকে 329 রানের আগে অল আউট করে ফেলতে পারে তাহলে 16 বছর পর আজ বাংলাদেশ আবারও মিরপুরের মাঠে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের লাল সবুজের পতাকা ওড়াবে। 16 কোটি মানুষ কিন্তু আনন্দে নেচে উঠবে, পুরো বাংলাদেশ কিন্তু আজকে সে আনন্দে আনন্দিত হবে। তো দেখা যাক শেষ পর্যন্ত আসলে কি হয়, বাংলাদেশ বিজয় ছিনিয়ে আনতে পারে কিনা পাকিস্তানের বিপক্ষে, তা দেখার জন্য আমাদের খেলার শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো সৌমিত্র, এই ছিল এখানকার সব শেষ অবস্থা। দর্শক, মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে রিপোর্টার মাহমুদ রাকিব জানাচ্ছিলেন বাংলাদেশের ইনিংস নিয়ে দর্শকদের উচ্ছ্বাস এবং ম্যাচ জয়ের ব্যাপারে তাদের প্রত্যাশার কথা। এবার অন্যান্য প্রসঙ্গ। ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ। এ উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ বলেন, আন্দোলনের নামে বিএনপির 3 মাসের নাশকতা আর মানুষ হত্যার জবাব আগামী সিটি নির্বাচনে ব্যালটের মাধ্যমে জনগণ দেবে। দেশের ইতিহাসের বিশেষ এই দিনটিতে বাংলাদেশের স্থপতি জাতির জনক শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা জানান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নিয়েও জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা। এরপর বঙ্গবন্ধু ভবনের চত্বর খুলে দেয়া হয় সাধারণের জন্য। শ্রদ্ধা জানান আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদ বলেন, লক্ষ প্রাণের বিনিময়ে পাওয়া যে বাংলাদেশ, তার অগ্রগতি এখন হুমকির মুখে। বিএনপি জামাত রাজনীতির নামে 3 মাস ধরে দেশ জুড়ে নাশকতা চালিয়েছে মন্তব্য করে তিনি বলেন, মানুষ ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়িয়েছিল বলেই দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। বেগম খালেদা জিয়া সেই কোর্টে গেলেন, আত্মসমর্পণ করলেন। তিনি তার কার্যালয় থেকে নিজের বাসভবনে গেলেন। তিনি জাসাসের সেই সভা করতে তার সেই অফিসে গিয়ে তিনি জনগণের কাছে ভোট চাইলেন। কিন্তু যারা হারিয়ে গেছে, যাদেরকে অগ্নিদগ্ধ করে হত্যা করা হয়েছে, যারা সাধারণ দিনমজুর, দিন আনে দিন খায়, নিষ্পাপ শিশু মায়ের কোলে যারা জীবন দিয়েছে, তাদের কি হবে? আসন্ন সিটি নির্বাচনে জনগণ ব্যালটের মাধ্যমে বিএনপির নাশকতার জবাব দেবে বলেও মন্তব্য করেন তিনি। যেখানে নিয়ম আছে যে সরকারের কোনো সুবিধাভোগী কেউ এই নির্বাচনে মাঠে কাজ করতে পারবে না। খালেদা জিয়া নয়াপল্টনের কার্যালয়ে গিয়ে তিনি নির্বাচনী প্রচার শুরু করেছেন এবং শুনেছি যে আজকে তিনি তার সেই গুলকান কার্যালয় থেকে প্রেস কনফারেন্স করে ভোট চাইবেন। এটা নির্বাচনের পরিপন্থী, আচরণ বিধির পরিপন্থী, এটা তিনি পারেন না, কারণ তার সাথেও সরকারের পুলিশ ছিল সেদিন পর্যন্ত। তোফায়েল আহমেদ বলেন, নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হবে, আর এর জন্য নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করবে সরকার। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। এদিকে নানা কর্মসূচির মধ্য দিয়ে মেহেরপুরের মুজিবনগরে পালন করা হলো ঐতিহাসিক মুজিবনগর দিবস। ভোরে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে জেলা প্রশাসক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করেন। পরে শেখ হাসিনা মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, সিটি কর্পোরেশন নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করা সরকারের নয়, নির্বাচন কমিশনের দায়িত্ব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। বৈধ হোক অবৈধ হোক, সামরিক সরকারই হোক আর বেসামরিক নির্বাচিত সরকারই হোক, এই সকল সরকারের ধারাবাহিকতা কিন্তু এইখান থেকে
এই ঐতিহাসিক মুজিবনগর থেকে শুরু। নির্বাচন কমিশন বসবে লেভেল প্লেইং ফিল্ড আছে কি নাই, এটা তো আমরা একটা পার্টি, আমরা নির্বাচনে অংশগ্রহণ করি। আমাদের দৃষ্টিতে আমরা সবাই সমানভাবে কাজ করছি। যারা চিহ্নিত পেট্রোল বোমার সাথে জড়িত ছিল তারা যদি এখন কেউ যারা আত্মগোপনে ছিল তারা যদি এখন বেরিয়ে আসে, যারা ওয়ান্টেড তারা তো গ্রেপ্তার হবেই। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা নির্ভর করছে ব্রিটেনের আদালতের ওপর। বাংলাদেশ সরকার যদি অনুরোধ করে এবং আদালতের শুনানির ভিত্তিতে যদি ব্রিটিশ সরকার সন্তুষ্ট হয় তবেই তাকে দেশে ফেরত পাঠানো যাবে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের আইনজীবীরা। তবে বিএনপির আইনজীবীদের দাবি তাকে গ্রেফতার করার এখতিয়ার নেই ইন্টারপোলের। আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। লন্ডনে বসবাসরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় পলাতক হিসেবে মঙ্গলবার রেড নোটিশ জারি করে ইন্টারপোল। নোটিশ জারির বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে বিশ্বের 190টি দেশকে। তবে রেড নোটিশ জারির ফলে তাকে গ্রেফতার কিংবা দেশে ফিরিয়ে নেওয়া যাবে কিনা তা নিয়ে সৃষ্টি হয়েছে নানা বিতর্ক। তবে ব্রিটেনের এক্সট্রাডিশন অ্যাক্ট 2003-এ সেকশন 2-এর তালিকায় বাংলাদেশের নাম থাকায় যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের মাধ্যমে যুক্তি প্রমাণ সহ আদালতে মামলা করে যে কাউকে তার নিজ দেশে ফিরিয়ে নিতে বেশ কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে বলে জানালেন লিংকনস ল চেম্বারের আইনজীবী ব্যারিস্টার তাহমিনা কবির। বাংলাদেশকে এই দেশের সেক্রেটারি অফ স্টেটের কাছে একটা রিকোয়েস্ট পাঠাতে হবে। যদি রিকোয়েস্ট ভ্যালিড হয় তাহলে সেই ক্ষেত্রে সেক্রেটারি অফ স্টেট একটা নোটিশ ইস্যু করবে এবং সেটা কোর্টে পাঠানো হবে। এরপর হবে ফুল হিয়ারিং। যদি কোর্ট মনে করে যে রিকোয়েস্ট ভ্যালিড এবং সেক্রেটারি অফ স্টেট রাইট ছিল সেই জাস্ট এবং নোটিস ইস্যু করতে, তাহলে তখন কোর্ট তার ডিসিশনটা দেবে। এদিকে বিএনপি পন্থী ব্রিটিশ আইনজীবীরা বলছেন তারেক রহমানকে ইন্টারপোল গ্রেফতার করতে পারলে রেড নোটিশ জারির পরপরই করে ফেলত। তারা তা করেননি কারণ সেই এখতিয়ার তাদের নেই। মাত্র প্রথমত অ্যারেস্ট করবে না, যদি অ্যারেস্ট করারই হতো এতক্ষণে যে ওখানে দেওয়ার সাথে সাথেই তাকে অ্যারেস্ট করা হতো। তারেক রহমান কোথায় রয়েছেন এ খবর বাংলাদেশ হাইকমিশনের কাছে সুনির্দিষ্টভাবেই আছে। তারা গিয়ে পুলিশকে সহযোগিতা করে এতক্ষণে অ্যারেস্ট করে ফেলত। 2008 সালে প্যারোলে মুক্তি পেয়ে বাংলাদেশ থেকে লন্ডনে আসেন তারেক রহমান। এই সময় রাজনৈতিক তৎপরতা চালাতে মধ্যপ্রাচ্য ও ইউরোপ সহ বেশ কয়েকটি দেশে গিয়েছিলেন তিনি। বাংলাদেশ সরকারের দেয়া তথ্য মতেই পলাতক হিসেবে রেড নোটিশ জারি করে ইন্টারপোল। সময় সংবাদ, যুক্তরাজ্য। এদিকে বিএনপি চেয়ারপারসনের বড় ছেলে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের রেড নোটিশ জারি একটি পদক্ষেপ মাত্র। সরকারের রাজনৈতিক ও কূটনৈতিক তৎপরতার উপরই নির্ভর করবে ব্রিটেন তারেক রহমানকে ফেরত দেবে কি দেবে না, এমনটাই মনে করেন অপরাধ বিজ্ঞানীরা। তবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন তারেক রহমানকে বিচারের মুখোমুখি করতে সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ছাড়া এই মুহূর্তে হত্যা, যুদ্ধাপরাধ ও জাতির জনককে হত্যাসহ বিভিন্ন অভিযোগে রেড অ্যালার্ট জারি আছে 60 জন বাংলাদেশির বিরুদ্ধে। কারো কারো বিরুদ্ধে বছরের পর বছর নোটিশ ঝুললেও তাদের আইনের মুখোমুখি করা যায়নি। অপরাধ বিজ্ঞানের এই গবেষক মনে করেন রেড অ্যালার্ট কোনো গ্রেপ্তারি পরোয়ানা না হয় তার কার্যকারিতা নির্ভর করে সরকারের কূটনৈতিক ও রাজনৈতিক তৎপরতা সহ আরো অনেক পদক্ষেপের উপর। এই সমস্ত ক্ষেত্রে অনেকটা বড় বিবেচনা থাকে, আপনার ডিপ্লোম্যাটিক কিছু কনসিডারেশন থাকে, পলিটিক্যাল কিছু কনসিডারেশন থাকে। সেই সমস্ত কনসিডার করে তারা সিদ্ধান্ত নেবে যে তাকে হস্তান্তর করবে কি করবে না। আর একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের তরফ থেকে কতটা এফেক্টিভলি বার্গেইন করতে পারে কিংবা তাদেরকে কনভিন্স করতে পারে, এটা কোনো গ্রেপ্তারি পরোয়ানা না। সুতরাং এইটা, তবে এটার তাৎপর্য এটা যে একজন ব্যক্তি তার বিরুদ্ধে একটা এই ধরনের একটা সর্বোচ্চ সতর্কতা সংকেত দেয়া হলো এবং তিনি শুধুমাত্র দেশে না সারা বিশ্বে কিন্তু তিনি একজন কালো তালিকাভুক্ত ব্যক্তি এবং ভয়ঙ্কর একজন ব্যক্তি হিসেবে পরিগণিত হলেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মনে করেন এরই মধ্যে ব্রিটেনের রাজনৈতিক শরণার্থী হিসেবে আশ্রয় পেলেও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে বড় ধরনের বাধায় পড়তে হবে না। সরকারের হাতে যেসব প্রমাণ রয়েছে তা ব্যবহার করে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তারেক রহমানের এটা কিন্তু জটিলতা আছে মানে তারা পলিটিক্যাল অ্যাসাইলাম চেয়েছে। আমি যতটুকু শুনেছি তিনি পলিটিক্যাল অ্যাসাইলাম পেয়েছেন ব্রিটিশ সরকারের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে কিংবা তাদের আইনের অনুযায়ী আমাদের আইনে কি বলে সব মিলিয়ে ঝুলিয়ে আমরা প্রচেষ্টা করব। যখন যেটা আসবে আমরা ফেস করব, এটাই হলো পরিষ্কার কথা। আমরা শুরু করেছি, আমরা সারা ওয়ার্ল্ডকে জানিয়েছি সে আমাদের কাছে একজন ওয়ান্টেড ব্যক্তি। কাজেই এর পরবর্তী স্টেপগুলো আমরা যেটা করণীয় সেটা আমরা
মানে যখন যা প্রয়োজন আমরা অবশ্যই করব। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানিয়েছেন, রেড অ্যালার্ট জারি থাকা বাকি 60 বাংলাদেশিকে ফিরিয়ে আনতে ইন্টারপোলকে আরও কার্যকরী করার বিষয়ে ওই সংস্থার উচ্চ পর্যায়ে এরই মধ্যে আলাপ করেছে বাংলাদেশ। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ৭৫ পরবর্তী কর্মকাণ্ড প্রমাণ করে জিয়াউর রহমান আইএসআই এর এজেন্ট হিসেবে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন। অন্যদিকে ব্যারিস্টার আমিরুল ইসলাম মুজিবনগর সরকারকে একমাত্র বৈধ সরকার বলে মন্তব্য করেছেন। সকালে জাতীয় প্রেস ক্লাবে মুজিবনগর দিবসের আলোচনা সভায় তারা বক্তব্য রাখেন। ৭৫-এ জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার পর যেই কাজগুলো জিয়াউর রহমান করেছে, হাজার হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করা, ঘাতকদের রাজনীতি করার সুযোগ দেয়া, গোলাম আজমকে বাংলাদেশে ফিরিয়ে আনা, একজন প্রকৃত মুক্তিযোদ্ধা কোন অবস্থাতে এই কাজগুলো করতে পারে না যেই কাজগুলো করেছে। জিয়াউর রহমানের ৭৫ পরবর্তী কর্মকাণ্ডই প্রমাণ করে দিয়েছে সে প্রকৃত মুক্তিযোদ্ধা না, পাকিস্তানের আইএসআই এজেন্ট হিসেবে মুক্তিযুদ্ধে অনুপ্রবেশ করেছিল। আজকে বেগম খালেদা জিয়া কি মাঠে নামবেন? যার দেহে মানুষ পড়ার গন্ধ, সাধারণ মানুষ যদি তাকে তাড়া করে, গণরোষে যদি তিনি পড়েন, নির্বাচনের এই আনন্দঘন সুষ্ঠু পরিবেশ কি বজায় থাকবে? নির্বাচন কমিশনের কাছে আমার আপিল থাকবে, নির্বাচনে যাতে কোন রকম সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি না হয়, তার জন্য বেগম খালেদা জিয়াকে আজকে এইভাবে নির্বাচনী প্রচার অভিযানে নামতে বিরত রাখুন। বঙ্গবন্ধু সরকার যে গঠন আমরা করেছিলাম, এইটাই একমাত্র বৈধ সরকার। এটা বিপ্লবী সরকারও নয়, এটা অস্থায়ী সরকারও নয়, এটা প্রথম বাংলাদেশ সরকার। এই জায়গাটাতে আপনাদের ফিরে আসতে হবে, জানতে হবে যে আমাদের সূত্র কোথায়। সন্ধ্যার সময় আরও থাকছে। ঢাকা মেডিকেল থেকে ভুয়া চিকিৎসক আটক, প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার সময় গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ। এবার সিটি নির্বাচনের খবর। অন্যদিনের মতো আজও রাজধানীর বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালান ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। দুপুরে রাজধানীর জুরাইনের একটি মসজিদে জুমার নামাজ আদায় শেষে গণসংযোগ করেন ঢাকা দক্ষিণের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাইদ খোকন। নামাজের পরপরই সাইদ খোকনের কর্মী সমর্থকরা পোস্টার ও মাইক ব্যবহার করে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় নির্বাচনী প্রচারণায় অংশ নেন। বিকেলে যাত্রাবাড়ির আরও কয়েকটি এলাকায় প্রচারণা চালান সাইদ খোকন। এদিকে সকাল থেকেই রাজধানীর দক্ষিণে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে ঝাউচর চৌরাস্তা, ইসলামনগর, আলীনগর, আশরাফাবাদ এলাকায় প্রচারণা চালান তার স্ত্রী আফরোজা আব্বাস। এ সময় তিনি অভিযোগ করেন, সরকার দলের প্রার্থীদের সমর্থকরা তাদের হুমকি দিচ্ছে। নববর্ষ উৎসব পালনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারীদের যৌন হয়রানির ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের দায়িত্ব অবহেলাকে দায়ী করেছেন প্রত্যক্ষদর্শীরা। পুলিশের জবাবদিহি ও শাস্তি না হওয়ায় এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে বলে মনে করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এদিকে ঘটনাটিতে পুলিশের দায়িত্বে অবহেলা ছিল না বলে দাবি করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। সাইফুল ইসলাম জুয়েলের রিপোর্ট। সার্বজনীন বিভিন্ন উৎসব পালনে রাজধানীবাসীর প্রিয় স্থান ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকা। সর্বশেষ নববর্ষের বৈশাখী আয়োজনে এই এলাকাতেও ছিল নানা বয়সী নারী পুরুষের ভিড়। কিন্তু শেষ বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানের গেটে বেশ কয়েকজন নারী যৌন হয়রানির শিকার হয়েছেন। এখানে এসে দেখি একটা নারীর উপরে মোটামুটি উনি হচ্ছেন চিল্লাচ্ছেন, আমি 2 বাচ্চার মা, আমাকে রক্ষা করো, আমাকে এর সাথে এরকম করো না। তারপরও 25-30 জন সাহায্যের নামে মহিলার গায়ে হাত দিয়ে বেড়াচ্ছে। এ ঘটনায় আহত ছাত্র ইউনিয়ন নেতা সে সময় কর্তব্যরত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উদাসীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এই পুরো অঞ্চলে 19টি সিসি ক্যামেরা ছিল, তাহলে আপনারা গতকাল থেকে 19টি সিসি ক্যামেরা দেখা শুরু করছেন, ওই সিসি ক্যামেরা কি তখন দেখার জন্য মনিটর ছিল না? কন্ট্রোল রুমটা তাহলে কেন ছিল? বিভাগীয় তদন্তের বদলে নিরপেক্ষ ব্যক্তিদের দ্বারা তদন্ত করলে প্রকৃত তথ্য বের হয়ে আসবে বলে মনে করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সংস্কৃতি কর্মীরা। জনগণের সেবা করার জন্যই তারা আছেন, তো সেই সেবার যদি আমরা না পাই তাহলে এই নিরাপত্তা বাহিনী যারা, তাদের কাজ কি? আইন শৃঙ্খলা বাহিনীর উপর ভরসা করে আর লাভ নেই, আমাকে সামাজিকভাবে দায়িত্ব নিয়ে এটা প্রতিরোধ করতে হবে, তবেই আমরা মনে করব যে সমাজে সুস্থতা ফিরিয়ে আনতে পারব। তবে এই ঘটনায় পুলিশের কোনো ধরনের উদাসীনতা ছিল না বলে দাবি করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ঘটনাটি ধাক্কাধাক্কির জের ধরেই ঘটেছে। পুলিশ কোনো অনীহা দেখেনি। পুলিশ এই জনতার ঢলে যেখানে এই ঘটনাটি ঘটে সেখানে যেতে যেতেও কয়েক মিনিট সময় লেগেছে। তাদের আইডেন্টিফাই করতে চিৎকার শুনেছে, আমি জিজ্ঞাসা করেছি।
এ ঘটনার আগে পুলিশের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছিল ব্লগার অভিজিৎ হত্যাকাণ্ডের ঘটনায়। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে বিশ্বজিৎ হত্যাকাণ্ডের ঘটনাতেও একই অভিযোগ আইন শৃঙ্খলা রক্ষাকারী এই বাহিনীকে নিয়ে। সাইফুল ইসলাম জুয়েল, সময় সংবাদ, ঢাকা। প্রাকৃতিক সৌন্দর্যে লীলাভূমি সুন্দরবন নিয়ে এবার সময়ের বিশেষ আয়োজন। বাংলাদেশের মাটি, পানি, আবহাওয়ায় গড়ে ওঠা সুন্দরবন জীববৈচিত্র্যের এক অফুরন্ত ভাণ্ডার। কিন্তু জলবায়ু পরিবর্তন কিংবা উজাড় সহ নানা কারণে এই বনের জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এখনই ম্যানগ্রোভ এ বনের অবক্ষয় রোধ করা না গেলে ভবিষ্যতে হয়ে উঠবে বিপদাপন্ন। আবুল বাশারের ছবি নিয়ে তরিকুল ইসলামের রিপোর্ট। মাত্র 2 থেকে 3 বছর আগেও সুন্দরবনের কোল ঘেঁষে গড়ে ওঠা জনপদের মানুষের ঘুম ভাঙত পাখির কলতানে। বর্তমানে সেসব পাখির ডাক আর শুনতে পান না তারা। সুন্দরবনের জীববৈচিত্র্য সম্পর্কে কোনো ধারণা না থাকলেও স্থানীয় মানুষ বুঝতে পারে বন আর আগের অবস্থানে নেই। আগের মতো গাছ বাসলে হয় না এখন। সুন্দরবন মাছ শাক নাই, মাছ শাক বীজ দিয়ে মারতেছে, এমনি মাছ শাক কমে গেছে। অনেক পাখি টাকি ছিল, গাছ গাছালে, এটা অন্যরকম একটা পরিবেশ ছিল। এক পরিসংখ্যান অনুযায়ী মৎস্য সমৃদ্ধ সুন্দরবনের নদী খালে মাছের প্রাচুর্য হ্রাস পেয়েছে। বনের অসংখ্য পশু পাখির জীবন বিপন্ন হয়ে পড়েছে। বনের গাছে গাছে অগণিত বানর এখন আর নজরে আসে না। বাঘের অভয়ারণ্য আর হরিণের বিচরণ ক্ষেত্র দুই হ্রাস পেয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মানুষের পাশাপাশি বারবার প্রকৃতির আঘাত সুন্দরবনের জীববৈচিত্র্যের ভারসাম্যকে ব্যাহত করছে। একটির অনুপস্থিতি অপর জীবের অস্তিত্বকে সংকটাপন্ন করে তুলছে। এর প্রভাব অত্যন্ত অশুভ এবং সুদূরপ্রসারী। পরিবেশবিদরা বলছেন, উদ্ভিদ, পশু পাখি ও প্রাণীকুল প্রাকৃতিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রে একে অন্যের পরিপূরক। এজন্য নির্বিচারে গাছ কাটা ও বিষ দিয়ে মাছ ধরার কারণে অনেক প্রাণী সুন্দরবন থেকে বিলুপ্ত হয়ে গেছে। আবার অনেক প্রাণী এখন বিপদাপন্ন হয়ে পড়েছে। বিষ দেওয়া মানে হলো পুরো জলজ একটা প্রাণীর মেসাকার অবস্থা, পুরোটা মরে যাবে। জলজ প্রাণী যত বেশি থাকবে তার স্থলজ গাছপালা তত বেশি থাকবে। পুরো সুন্দরবনে কিন্তু লবণের কারণে 3 ভাগে বিভক্ত। একটা আপনার পলিহ্যালাইন জোন, একটা অলিগোহ্যালাইন জোন, একটা মেসোহ্যালাইন জোন। সুন্দরবনের বেশিরভাগ অংশই কিন্তু এই ক্ষতিগ্রস্ত, কিন্তু মনুষ্য সৃষ্টি অনেক বেশি। তবে বন বিভাগের কর্মকর্তারা বলছেন, সুন্দরবনের জীববৈচিত্র্য সমুন্নত রাখতে সবকিছু পর্যবেক্ষণ করা হচ্ছে। আমাদের টাইগার সেন্সাস চলছে, কুমির চলছে, আগামীতে ওয়াইল্ড বোর এবং অন্যান্য স্পেসিস যেগুলো আছে এগুলোরও পর্যায়ক্রমে আমরা করতে থাকবো। সুন্দরবনে ইতিমধ্যে আমরা স্মার্ট পেট্রোলিং চালু করেছি, এটাকে জোরদার করা হবে। সুন্দরবনের জীববৈচিত্র্যের বর্তমান অবস্থা নির্ণয়ের জন্য ভূজৈব রাসায়নিক পরীক্ষা এবং সমন্বিত পদক্ষেপের উপর গুরুত্ব আরোপ করেছেন বিশেষজ্ঞরা। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক ভুয়া চিকিৎসককে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, সকালে হাসপাতালের গাইনি বিভাগে চিকিৎসাধীন এক রোগীর স্বজনের কাছ থেকে চিকিৎসার জন্য টাকা নেয় রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি। তিনি নিজেকে গাইনি বিভাগের অধ্যাপক বলে পরিচয় দেন। তার আচরণ সন্দেহজনক হলে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানায় রোগীর স্বজনেরা। তারা পরিচয় নিশ্চিত করলে উত্তেজিত জনতা রফিকুল ইসলামকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। দেশে 250 কোটি টাকার বেশি সম্পদের মালিক এমন লোকের সংখ্যা 78 জন। যুক্তরাজ্য ভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠানের হিসেবে উঠে এসেছে এমন তথ্য। অথচ জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর হিসেবে তা মাত্র 2 জন। বিশ্লেষকরা বলছেন, এই পরিসংখ্যান বিবেচনায় নিয়ে অর্থনীতির বিভিন্ন খাতে জরিপ চালিয়ে বিত্তশালীদের খুঁজে বের করা ও বিশাল অঙ্কের কর ফাঁকি বন্ধ করতে এগিয়ে আসা উচিত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর। সাজিদ রাজুর রিপোর্ট। গুলশান বনানী বাড়িধারা, বিলাসবহুল ভবন, অ্যাপার্টমেন্ট, শপিং মল সহ গড়ে উঠেছে নানা স্থাপনা। রাস্তায় চলছে দামি দামি গাড়ি। সেকেন্ড হোম হিসেবে দেশের বাইরেও অনেকে বাড়ি কিনেছেন বলে জনশ্রুতি আছে। তাহলে দেশে বিত্তশালী, কোটিপতি এমন লোকের সংখ্যা কত? এর সঠিক কোনো সরকারি পরিসংখ্যান নেই। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর হিসেব অনুযায়ী স্থাবরাস্থাবর সম্পদ ছাড়াও নগদ ব্যাংকে জমাকৃত অর্থ, বিভিন্ন কোম্পানিতে শেয়ার সহ মোট সম্পদের সমষ্টি অর্থাৎ নিট সম্পত্তির হিসেবে 250 কোটি টাকার সম্পদের মালিক এমন ব্যক্তি মাত্র 2 জন। কিন্তু যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান নাইট ফ্রাঙ্ক বলছে, বাংলাদেশে 250 কোটি টাকার বেশি নিট সম্পদ আছে এমন ব্যক্তির সংখ্যা 78। দ্য ওয়েলথ রিপোর্ট 2015, দ্য গ্লোবাল পার্সপেক্টিভ অন প্রাইম প্রপার্টি অ্যান্ড ওয়েলথ নামের ওই রিপোর্টে বলা হয়, 250 কোটি টাকার বেশি নিট সম্পদের মালিক বাংলাদেশে 2004 সালে ছিল 38 জন, 2013 সালে 75 জন এবং 2012 সালে ছিল 70 জন। আর 2014 সালে এসে এই সংখ্যা বেড়ে হয় 78 জন। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, এই পরিসংখ্যান বিবেচনায় নিতে হবে জাতীয় রাজস্ব বোর্ডকে।
থেকে খুঁজে বের করতে হবে কর ফাঁকি। এই দেশে কর দেওয়ার পাশাপাশি কর ফাঁকি দেওয়ার প্রবণতা আরো বেশি। সো এনবিআর এর খাতায় যে মাত্র 2 জন আছে, তা সেটার বাইরে যারা আছে তাদেরকে তো এনবিআর কে কত কর দিল তার ভিত্তিতে আইডেন্টিফাই করতে পারছে না। এখান থেকে একটা জিনিসই স্পষ্ট হয়ে আসে, সেটা হচ্ছে বাংলাদেশে যারা অনেক ধন সম্পদের মালিক কিন্তু সঠিক পরিমাণে কর দিচ্ছেন না। বড় বিপণী কেন্দ্রে যে কেনাবেচা হচ্ছে, কারা কিনছে, রাস্তায় আমার যত গাড়ি চলছে, প্রায় 6 লাখ লোকের ক্রেডিট কার্ড আছে, আর অল দ্য ট্যাক্স পেয়ার্স সার্ভে করা করদাতাদের আয়ের যে হিসাব তারা দিচ্ছে, হ্যাঁ, সেটার সাথে বাস্তবতার সাথে মিলানো। পাশাপাশি অর্থনীতির বিভিন্ন সেক্টরে জরিপ চালিয়ে করজাল বিস্তৃত করতে এগিয়ে আসতে হবে এনবিআরকে। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মদদে সৌদি জোট ইয়েমেনে আগ্রাসন চালাচ্ছে অভিযোগ করে অবিলম্বে তাদের সামরিক অভিযান স্থগিত করার আহ্বান জানিয়েছে ইরান। সৌদি আরবের হামলা বন্ধ করে স্থায়ী যুদ্ধবিরতির জন্য আলোচনা শুরু করা উচিত বলে মন্তব্য করেছে তেহরান। এদিকে ইতোমধ্যে ইয়েমেনের এডেন ও তাইজ শহরে বিমান হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে সৌদি জোট। বৃহস্পতিবার জোটের সামরিক মুখপাত্র জানান, তাইজ শহরে নিয়ন্ত্রণ নিতে তাদের তেমন বেগ পেতে হবে না। সৌদি জোটের অব্যাহত হামলার সুযোগে দক্ষিণাঞ্চলের বন্দরনগরী মুকাল্লার বিমানবন্দর দখল করে নিয়েছে জঙ্গি গোষ্ঠী আল কায়দা। ইয়েমেনের ভাইস প্রেসিডেন্ট বলেছেন, হাউথি বিদ্রোহীরা ইয়েমেনের সরকারি কার্যালয়গুলো ছেড়ে না দিলে যুদ্ধবিরতির লক্ষ্যে আলোচনায় বসা সম্ভব নয়। এদিকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে, যুদ্ধের আতঙ্কে দেশ ছেড়ে জিবুতি ও সোমালিয়ায় আশ্রয় নিয়েছে কয়েক হাজার ইয়েমেনি। আবারও বাংলাদেশ পাকিস্তান ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। পাকিস্তানের বিপক্ষে ব্যাট করে অনেক রেকর্ডের জন্ম দিয়েছে টাইগাররা। এক ইনিংসে জোড়া সেঞ্চুরি, সর্বোচ্চ রানের জুটি, দলীয় সর্বোচ্চ সহ অনেক প্রথম হয়েছে আজ। তাই টাইগার সমর্থকদের উন্মাদনা খানিকটা বেশি। তাদের প্রত্যাশা 16 বছর ধরে পাকিস্তানের বিপক্ষে যে জয় অধরা রয়েছে তা আজ ধরা দেবে। ইনশাআল্লাহ বাংলাদেশ জিতবেই, কারণ যে স্কোর করছে 329 রান, সবচেয়ে বেশি স্কোর, ইনশাআল্লাহ বাংলাদেশ জিতবে। পাকিস্তানের ব্যাটিং লাইন আপ খুব একটা ভালো না আগের মতো, আর বাংলাদেশ এটা সর্বোচ্চ স্কোর করছে। আমার মনে হয় বাংলাদেশ অবশ্যই জিতবে। আমার খেলাটা খুবই ভালো লেগেছে। আমি এ পর্যন্ত যতবারই আসছি বাংলাদেশকে সবসময় জিততেই রেখেছি, এবং যেভাবে তামিম মুশফিক করে ইমপ্রুভ করছে, আশা করি জিততে পারবো। যেহেতু বাংলাদেশ রান ভালো করছে, ব্যাটিং সব মিলে টিম ভালো করছে, তো তাতে বোলিং ফিল্ডিং সবই ভালো করবে। আমি আশা করি যে তারা 230 থেকে 35 রানে অল আউট হবে। সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। সিটি নির্বাচনে বিএনপির 3 মাসের নাশকতার জবাব দেবে জনগণ, বললেন তোফায়েল। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা নির্ভর করছে ব্রিটেনের আদালতের ওপর, বলছেন যুক্তরাজ্যের আইনজীবীরা। পদক্ষেপ নেওয়ার কথা জানালো সরকার। নববর্ষে টিএসসি এলাকায় নারীর যৌন হয়রানির ঘটনায় অবহেলা ছিল পুলিশের, দাবি প্রত্যক্ষদর্শীদের। মানতে নারাজ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবন সম্পদের অফুরন্ত ভাণ্ডার হলেও নানা কারণে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। ভালো নেই জেলে, বাওয়ালি ও মোয়াল পরিবারগুলো। Once again, gets gone through. He'll pick up 100. Celebration time for Mushfiqur Rahim. এবং তামিম মুশফিকের অনবদ্য সেঞ্চুরি বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটির রেকর্ড। ওয়ানডে ইতিহাসে দলীয় 329 রানের সংগ্রহ টাইগারদের। বাঁধ ভাঙা উল্লাস সমর্থকদের। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো সময় যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।